নমস্কার আপনাদের সকল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা হলো কেমন? দেখেন 1971 সাল, 71-এর এখানে যে বিষয়গুলো থাকবে সে টপিকগুলো একটু দেখি। হোয়াট আর দ্য টপিকস? নাম্বার 1, মার্চের ঘটনা। মার্চের ঘটনার মধ্যে স্পেশালি 2 মার্চ, 19 মার্চ, 19 মার্চ যেটা হলো আপনার সোয়াত সোয়াত জাহাজ থেকে আহ, অস্ত্র খালাস, এই ঘটনাটা। আর একটা হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিদ্রোহ। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিদ্রোহ, 25 মার্চ। অর্থাৎ যে ঘটনাটা হলো 25 মার্চের যে অপারেশন সার্চ লাইট, এই ঘটনাটা। অর্থাৎ মার্চের ঘটনার মধ্যে স্পেশালি 3টা জিনিস গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হলো এপ্রিলের ঘটনা। এপ্রিলের ঘটনা 2টি। একটা ঘটনা হলো মুজিবনগর সরকার গঠন, তেলিয়াপাড়া চা বাগানের রণকৌশল, আর একটা হলো সেক্টর। এই 3টে ইস্যু এখানে গুরুত্বপূর্ণ। এখানে তেলিয়াপাড়া চা বাগানের রণকৌশল, সেক্টর, এই 3টা ইস্যু, 3টেই অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রণনীতি বা যুদ্ধে নিয়োজিত বিভিন্ন বাহিনী। এই বাহিনীর মধ্যে যেমন আছে গণবাহিনী, মুক্তিবাহিনী, মুক্তিফৌজ, বাংলাদেশ ফোর্স, এই ইস্যুগুলো। যেমন ক্র্যাক প্লাটুন, এগুলো। এরপর হলো যে 3টি ফোর্স, জেড, কে অ্যান্ড এস ফোর্স, একবারে ডিটেইল লাগবেই। তারপরে হলো মুজিবনগর সরকার। যদিও মুজিবনগর সরকার এখানে আপনাদের আসবে না, অস্থায়ী সরকার, অন্য মুজিবনগর শব্দটা ব্যবহার করবে না। অস্থায়ী সরকারের উপদেষ্টা পরিষদ। তারপরে অস্থায়ী সরকার উপদেষ্টা পরিষদ। এরপরে হলো বিদেশিদের ভূমিকা।
বিদেশিদের ভূমিকা, বিদেশিদের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা। তারপরে যৌথ বাহিনী, সশস্ত্র বাহিনী ও মিত্র বাহিনী, অমিত্র বাহিনী। যৌথ বাহিনী, সশস্ত্র বাহিনী ও মিত্র বাহিনী। এরপরে ডিসেম্বরের ঘটনা প্রবাহ, ডিসেম্বরের ঘটনা প্রবাহ। বিদেশিদের ভূমিকা বলতে এখানে আর 4টা দেশের ভূমিকাও লাগবে কিন্তু, ইউএসএ, চায়না, ইন্ডিয়া, রাশিয়া এর ভূমিকা। ডিসেম্বরের ঘটনা প্রবাহ, আত্মসমর্পণ, ডিসেম্বরের ঘটনা প্রবাহ, আত্মসমর্পণ। খেতাব, বীরশ্রেষ্ঠ 7 জনের আদ্যপান্ত যা আছে সব লাগবে। 7 জন বীরশ্রেষ্ঠের আদ্যপান্ত সব। তারপর হলো স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, বেতার কেন্দ্র ও অন্যান্য, অন্যান্য লাগবে না, বেতার কেন্দ্র। তারপরে হলো ভাস্কর্য, তারপর হলো সাহিত্য ও চলচ্চিত্র, সাহিত্য, গান ও চলচ্চিত্র, গান ও চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ 71 সালের এই বিষয়গুলো সবই প্রয়োজনীয়। এছাড়া যেটা লাগবে সেটা হলো স্বীকৃতি। এই স্বীকৃতি আমরা 9ম অধ্যায়ে পড়ে থাকি, 9ম অধ্যায়ে পড়ি, কারণ ওখানে পড়ার কারণটা হলো যে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশ এবং বাংলাদেশের সম্মান, বাংলাদেশকে স্বীকৃতি, বাংলাদেশের পুরস্কার, এই বিষয়গুলো কিন্তু 9ম অধ্যায়ের সিলেবাসের সাথে রিলেটেড, সেজন্য ওখানে আমরা পড়ে থাকি। আরেকটা বিষয় আছে, সেটা হলো যুদ্ধের সাথে জড়িত অপারেশন, যেমন একটা আছে অপারেশন জ্যাকপট, একটা আছে লারকানা নীতি। লারকানা নীতি আসবে না এখন, পাকিস্তানের সমালোচনা খুব কম আসবে, এবং আমার তো খুব ভয় হচ্ছে যে যদি কোশ্চেন মানে জামাত ঘরানার কেউ করে তাহলে হয়তোবা অন্যরকম প্রশ্ন হতে পারে। আমরা অন্যরকমও কিছু পড়বো। বেসিক্যালি মনে হয় যেটা মেজর জলিল যে নীতিটা ফলো করছেন, মেজর জলিলের ওই তথ্য থেকে প্রশ্ন আসে কিনা সেটাই দেখার বিষয়। মেজর জলিল এখানে খুব ফ্যাক্টফুল। মেজর জলিল উনি কিন্তু খেতাব পান নাই, তাজউদ্দিন আহমেদরা কিন্তু খেতাব পান নাই, বঙ্গবন্ধু কিন্তু খেতাব পান নাই। শুধুমাত্র আমরা মেজর জলিলকেই বলি যে তিনি খেতাব পান নাই। উনি কেন পান নাই সেটা বইতে আলোচনা করা আছে। মেজর জলিল এবং জিয়াউর রহমান এই দুজন স্পেশালি পড়তে হবে এখানে। জিয়াউর রহমান আমরা 7ম অধ্যায়ে পড়ব। আমি ভাইবা ক্লাসে জিয়াউর রহমানের একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা আপনাদের ব্যাচে আমি শেয়ার করব ইনশাল্লাহ, আজকেই শেয়ার করব, চেষ্টা করব। ভাইবা ক্লাসের জিয়াউর রহমানের ক্লাসটা আপনাদের এই গ্রুপে দিলে আপনাদের ওখানে ভালো হবে। মেজর জলিল আর হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের দলিলপত্র, হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের দলিলপত্র। আরেকটা বিষয় যে জিয়াউর রহমান সম্পর্কে যে বিষয়টাই আসবে যে স্বাধীনতার ঘোষক তিনি কিনা, বলা যাবে কিনা, ওটা ভাইবার ক্লাসে আমি ডিটেল ওখানে
এক্সপ্লেইন করেছি। আপনারা ভাইবার ওই ক্লাসটা আপনাদের এখানে শেয়ার করলে আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। এখন এখান থেকে আপনার যেগুলো অবশ্য 21-23 ভালো নাম্বার, গুড। হ্যাঁ, পরীক্ষার প্রশ্নগুলো পিডিএফ দিলে ভালো হতো, মানে হ্যাঁ উত্তর সহ পিডিএফ দিলে ভালো হতো, রাইট। হ্যাঁ, এটা দিয়ে তারপরে ক্লাসে আবার এক্সপ্লেনেশন ক্লাসে আলোচনা করলে আরো সুপার হতো। দেখেন এর মধ্যে আসলে এর মধ্যেই এনাফ। হ্যাঁ, আর প্রশ্ন এখান থেকে আসবে, এখান থেকে আসে আর কি, যেগুলো এখন তো কোনো কিছু বাদ নাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে আগে যেটা বলতাম যে এখান থেকে একটা টপিক থেকে প্রশ্ন আসবেই, সেটা বলতাম মুজিবনগর সরকার। এবছর আমি সেটা বলবো না। এখন যেটা আমার কাছে মনে হয় যে যেই কোশ্চেনগুলো আসবে, যেগুলো সার্বজনীন, যেখানে কেউ বায়াসড হবে না বা কোনো পলিটিক্যাল লিডারের কথা এখানে আসবে না, সেরকম প্রশ্ন, অথবা জিয়াউর রহমানের কানেকশন আছে সেখান থেকে প্রশ্ন আসবে। আগে যেমন বঙ্গবন্ধুর কানেকশন আসতো, এখন জিয়ার কানেকশন থেকে প্রশ্ন আসবে। তো যেখানে আমি এখানে মানে স্টার্ট করে দিচ্ছি, স্টারগুলোকে একটুখানি ফোকাস করবেন, হ্যাঁ, যেগুলো স্টার সেগুলো ফোকাস করবেন। এখানে অস্ত্র খালাসটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু জিয়াউর রহমান এর সাথে রিলেটেড ছিলেন এবং চট্টগ্রামে ওই খালাস করা থেকে তিনি বিরত করতে বলছিলেন, যে এখানে বিরত করা যাবে না এবং মানে করা যাবে না, অস্ত্র খালাস করা যাবে না, সে একটা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ। সার্চলাইট, এটা ট্রিপল স্টার, এটা ইম্পর্ট্যান্ট। এই তেলিয়াপাড়া চা বাগান এবং হলো সেক্টর, দুইটাই ট্রিপল স্টার। এখানে যে জেড ফোর্স, বিশেষ করে এই তিনটা ফোর্সের মধ্যে জেড ফোর্সটা, তিনটা ফোর্সই পড়বেন, জেড ফোর্সটা একটু ভালো করে পড়বেন। আর ক্র্যাক প্লাটুন দিবে না, কারণ ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল যে জাহানার ইমামের ছেলে রুমি, এই জন্য ওখানে টাচ না করার সম্ভাবনা বেশি। মুক্তিফৌজ মুক্তি বাহিনীও টাচ না করার সম্ভাবনা বেশি। ট্রিপল স্টার দিয়ে দিই। এখানে উপদেষ্টা পরিষদের যে ভাষা নেই, সেখান থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আপনারা এই মেজর জিয়াউর রহমানের মধ্যে আপনাদের কিন্তু আমি লাস্ট ক্লাসে ভাষানী সম্পর্কে আলোচনা করছি, এখানে ভাষানী ফোকাস করার জন্য দিতে পারে। আর এখানে এই ইউএসএ এবং চায়নার ভূমিকা, এই দুইটা ভূমিকা কিন্তু এখানে মানে আলোকপাত করতে পারে। তবে আমাদের পক্ষে হলো রাশিয়া, এখানে রাশিয়ার বিষয়গুলো পরীক্ষায় থাকতে পারে, ইন্ডিয়ার বিষয়গুলো থাকবে না, বোঝাই যাচ্ছে। মিত্র বাহিনী, যৌথ বাহিনী, সশস্ত্র বাহিনীটা ভালো। আর এই বীরশ্রেষ্ঠ 7 জন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাই। 7 জনের যা আছে, যেখানে যা পাবেন সব পড়ে ফেলবেন। 7 জন বীরশ্রেষ্ঠ কোথায় কবর, বিশেষ করে কোথায় কবর, কবে আনা হয়েছে। কয়েকজনের কবর কিন্তু 6 সালে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা থাকার সময় কিন্তু তারা কবর কিন্তু ট্রান্সফার করছে। ভারত থেকে একজন, পাকিস্তান থেকে একজন, মতিউর রহমান আছে পাকিস্তান থেকে, আর ভারত থেকে মনে হয় মহিউদ্দিন জাহাঙ্গীর। তো এদের কবরের ব্যাপারে এবং কোথায় সমাধিস্থ করা হয়, কয় তারিখে করা হয়, সেই বিষয়গুলো এখানে মানে ইম্পর্ট্যান্ট। স্মৃতিসৌধ এবং বেতার কেন্দ্র নিয়ে জিয়াউর রহমান ওই যে বিপ্লবী বেতার কেন্দ্রটা বাতিল করছিল, স্মৃতিসৌধটা এখানে গুরুত্বপূর্ণ। সাহিত্য, গান ও চলচ্চিত্র, এখানে গানের ক্ষেত্রেও দেখবেন আমি ওখানে যেগুলো মানে যেমন একটা গান ছিল যে একটি মুজিবরের কথা, যেমন এরকম গান ছিল, ওগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এটা হলো গান, খেয়াল করবেন যে এই মুজিব বাইয়া যাও রে, এই সমস্ত গান টান থাকলে সেগুলো স্কিপ করে বাকিগুলো পড়বেন। আর চলচ্চিত্র, যেটা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, এগুলো ওল্ডগুলো পড়বেন, ওল্ড, নিউ না। নিউ যেগুলো আছে, যেমন ওরা 7 জন, যেমন আছে আপনার 7 জন বিশেষ করে ওরা 7 জন করছে। তারপরে এই যে হুলিয়া, এটা সেটা করছে না, আমার বন্ধু রাশেদ, এই সমস্তগুলো আসবে না। আসবে কিন্তু ওল্ডগুলো, নিউগুলো আসবে না, কারণ এগুলোই লাস্ট 15 ইয়ার্সের, তো এই জন্য আসবে না। সো এখানে ওল্ডগুলোকে চুজ করবেন, ওল্ড সাহিত্য, ওল্ড গান এবং ওল্ড চলচ্চিত্র, ঠিক আছে। আর ভাস্কর্য, যেমন অপরাজ্য বাংলা উদ্বোধন করছে জিয়াউর রহমান, অপরাজ্য বাংলা এখানে বেশি গুরুত্বপূর্ণ। অপরাজ্য বাংলা কিন্তু আওয়ামী লীগ আমলে আসে না,
1979-এ জিয়াউর রহমানের আমলে এটা উদ্বোধন করা হয়, 1979 সালে 16 ডিসেম্বর উদ্বোধন করে। এই জন্য অপরাজেয় বাংলা এখানে ভাস্কর্যের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। যেমন স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা, এগুলো থেকে প্রশ্ন হবে না, বুঝছেন। এখানেও কিন্তু কিছু বাছাই করার বিষয় আছে। ডিসেম্বরে ঘটনা প্রবাহ, এটা ভালো, এটা মোটামুটি ভালো। আত্মসমর্পণ দেখবেন, কিন্তু বিষয় হলো যে স্বাধীনতার ঘোষণা বা ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা আর একটা আছে স্বাধীনতার ঘোষণাপত্র, এই দুইটা বিষয় আমি এখানে লিখি নাই। স্বাধীনতার ঘোষণা সম্পর্কে যদি প্রশ্ন আসে যে স্বাধীনতার ঘোষক কে, এটা অপশন দেখে উত্তর করবেন। প্রথমত হলো ঘোষক কে, এখানে যদি শেখ মুজিবুর রহমান থাকে শেখ মুজিব দাগাবেন, কারণ সংবিধানে শেখ মুজিবুর রহমান এখনও আছে। যদি সংবিধান বাতিল হয়ে যায় আপনাদের পরীক্ষার আগে, তাহলে আপনার শেখ মুজিবুর রহমান অপশনে থাকবে না। আরেকটা বিষয় হলো যে ঘোষক কে, এটা ওই আমি জিয়াউর রহমানের যে আলোচনা করছি ওখানে উত্তরটা আছে যে জনসাধারণের কাছে জিয়াউর রহমান। যে এরকম প্রশ্ন আসতে পারে যে ঘোষক হিসেবে কোন রাজনৈতিক নেতা পরিচিত, ঘোষক হিসেবে পরিচিত তখন জিয়াউর রহমান, কিন্তু সরাসরি আসবে না যে স্বাধীনতা ঘোষক কে। এটা জিয়াউর রহমান যদি থাকে শেখ মুজিবুর রহমান অপশনে থাকবে না। দুজন থাকলে শেখ মুজিবুর রহমান দাগাতে হবে, দুজন থাকলে শেখ মুজিবুর রহমান দাগাতে হবে, কারণ দুইটা লজিক আছে। একটা হলো আমাদের তিনটা, একটা হলো সংবিধানে আছে, দ্বিতীয়টা হলো জিয়াউর রহমানের যে বক্তব্য সেখানেও আছে, আই হ্যাভ অন বিহাফ অফ গ্রেট লিডার অফ শেখ মুজিবুর রহমান, তার পক্ষ হয়ে আমি ঘোষণা দিয়েছি এবং আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, এরকম একটা তার কথা ছিল। যে আরেকটা ছিল জিয়াউর রহমানের সময় হাসান হাফিজুর রহমান, তিনি স্বাধীনতা দলিলপত্র লিখেছিলেন এবং তার তত্ত্বাবধানেই তিনি উদ্যোগ নিয়েছিলেন, এবং সেক্ষেত্রে ওখানে কিন্তু ওই স্বাধীনতা দলিলপত্রে কিন্তু স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল। তো এই তিনটা লজিক আছে। এখন সরাসরি যদি আসে স্বাধীনতা ঘোষককে, সেখানে শেখ মুজিবুর রহমান থাকলে অন্যটা দাগানো যায় না, কিন্তু স্বাধীনতা ঘোষক হিসেবে সমধিক পরিচিত, জনসাধারণের কাছে পরিচিত জিয়াউর রহমান। এর আবার পক্ষে যুক্তি কি, সেটা হলো ইপিআর অরলেস, এটা বঙ্গবন্ধুর ইপিআর অরলেসে 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বলছেন দিস ইজ মেবি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড ইপিআর অরলেসে যে বলছেন এটা কিন্তু জনসাধারণের কাছে যায় না। জনসাধারণ যাইতে হলে, পৌঁছতে হলে, যুদ্ধ যেহেতু সেনাবাহিনী করবে, তাহলে সেনাবাহিনী নেতৃত্ব দিবে, তাহলে তাদের কিন্তু একজনের হয়ে ঘোষণা করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইপিআর অরলেস তো জনসাধারণ শুনে নাই, সেক্ষেত্রে এটা জনসাধারণ শোনার জন্য যেহেতু জিয়াউর রহমান বেতারে ঘোষণা করেছে, সেই জন্য জিয়াউর রহমান সমধিক পরিচিত জিয়াউর রহমান। আর স্বাধীনতার ঘোষণাপত্র এটা ভাই আসবে না। 10 এপ্রিল 1971 যে, এখানে প্রশ্ন সম্ভাবনা খুবই কম। ঘোষণাপত্র এবং ঘোষণা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এবং অস্থায়ী সরকারের পক্ষে কিছু আলোচনা। তো ওই ঘোষণাপত্র এখানে কেন আসবে না, কারণ ঘোষণাপত্রটা হয়েছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ঘোষণাপত্রের মধ্যেই বলা আছে যে এখানে যে বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এইরকমের কথাবার্তা লেখা আছে। একটা হচ্ছে যে ঘোষণাপত্র মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কথা বলা আছে, যে 10 এপ্রিল 1971 বলছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা আপনার যে এপ্রিলের ঘটনা, অস্থায়ী সরকার এখানে গঠনের মধ্যে ওই ঘোষণাপত্রের ইস্যুটা কিন্তু আসবে। এখানে কিন্তু ঘোষণাপত্র ইস্যু আছে, তবে আমি যতটুকু দিচ্ছি অল্প কিছু, ওই অল্প কিছু থেকে ওর বাইরে লাগবে না, এখানে লাগবে না। আমি যেখানে যেখানে স্টার মার্ক দিছি ওইগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ওখান থেকে পড়াটা উত্তম, মানে ওইগুলো পড়লে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আমি কি বুঝতে পারছি? পরীক্ষা আপনারা খুবই কম দেন, পড়াশোনাই করেন না। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হলো আমার প্রতিদিনই ভর্তি হয়, দুই একজন করে হয়, হ্যাঁ, দুজন করে হয়, এবং দুজন আরও বেশি হয়, কিন্তু এটা হয় কি আমার খুব টাইম কিল হয়। হ্যাঁ, আমি চাচ্ছি যে ইনশাল্লাহ এই আগামী 3 দিনের মধ্যে যারা ভর্তি হওয়ার
আছে তারা যেন ভর্তি হয়ে যায়, তাহলে আমরা স্মুথলি শেষ পর্যন্ত যেতে পারবো। আপনাদের 70 নাম্বার সাধারণ জ্ঞানের, এটা বলবো আমার সাথে ক্লাসগুলো করবেন, পরীক্ষাটা দিবেন। আপনি চ্যালেঞ্জ এখানে 50 আপ পেতে পারবেন ইনশাল্লাহ। আপনি জানেন না যে কত ছেলেপেলে শুধুমাত্র সাধারণ জ্ঞান থেকে পিডি পাস করে আসে, সাধারণ জ্ঞানের উপর ডিপেন্ড করে সে কিন্তু এখানে কোয়ালিফাই করে। তো আপনাদের প্রতি যে রিকোয়েস্টটা থাকবে সেটা হলো, আজকে আমি একটা অফার দেবো। অফারটা হলো যে 16 ডিসেম্বর সারাদিন 1600 টাকা, যেটাই ভর্তি হোক। 17 ডিসেম্বর 1700 টাকা, 18 ডিসেম্বর 1800 টাকা, 19 ডিসেম্বর 1900 টাকা, আর 20 ডিসেম্বর থেকে 2000 টাকা। ওর পর থেকে 2000 টাকার নিচে ভর্তি নেই। এই 3 দিনের মধ্যে যা ভর্তি হওয়ার হবে, আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে এর মধ্যে হবে। পরে যদি 2000 টাকার উপরে হয় আমরা ডিসকারেজ করবো এবং ভর্তি নিয়ে আমরা নোটিশ টোটিশ দেবো না। এটা খুব বিরক্ত লাগে, আমার নিজেরও বিরক্ত লাগে। আর একটা হলো যে ওই ফোন করবে, ভাই নাইম ভাই এটা আমি পড়বো, কতটুকু হয়েছে, কোন জায়গায় পাই না, এটা সেটা। এই ডিস্টারবেন্সগুলো আমি চাইছি কেটে যাক, 3 দিনের মধ্যে কেটে যাক, যারা ভর্তি এর মধ্যে যেন হয়ে যায়। যেন আপনারা পারলে আমার পোস্টটা শেয়ার করবেন বা কেউ মেনশন করবেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, একটু এই হেল্পটা করবেন। হ্যাঁ, এটা হলে বেশি ভর্তি হলে আমাদের কিন্তু কম্পিটিশনটাও বেশি হবে। ঠিক আছে, কম্পিটিশনটা কিন্তু বেশি হতে থাকবে। আর আমাদের হিউজ পরীক্ষা, হিউজ ক্লাস থাকবে ইনশাল্লাহ, এটা নিয়ে চিন্তা করার বিষয় না। আশা করি দেখেন আজকে ক্লাস, কাল মানে যারা 54 থেকে 70 ক্লাস করছে এবং যারা পরীক্ষা দিছে, আমি চ্যালেঞ্জ তারা 20 আপ পাইছে। প্রশ্ন কিন্তু সহজ হয় নাই, লাস্টের 5টা কোশ্চেন কিন্তু মাত্র কঠিন, মোটামুটি কঠিনই লাস্টের 5টা। ঠিক আছে, কোশ্চেন কিন্তু একেবারে ইজি হয়েছে তা না, কিন্তু যে 20 পাইছে সে কিন্তু আসলে ভালো নাম্বার অনেক পাইছে। ক্লাস করে পরীক্ষা দিলে সে কিন্তু আসলে ভালো করবে। ঠিক আছে, আপনাদের একটা আমি হোমওয়ার্ক দিতে চাই, মুক্তিযুদ্ধের উপর একটা হোমওয়ার্ক, পারবেন কিনা এটা? মুক্তিযুদ্ধের উপরে হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হলো, আপনাদের কাছে কি 2004-এর আগের ইতিহাস বই আছে? 2004-এর আগে ইতিহাস বই 9-10-এর, 2004-এর আগে ইতিহাস বই পুরনো দোকানে গেলেই আপনি পাবেন ইতিহাস বইয়ের। 9-10 ইতিহাস বলবেন 2000, সরি আমি দুঃখিত, 2006-এর আগে, 7-এর আগে, 6 থেকে 1, 6 থেকে 1-এর ইতিহাস বই যেটা, ওইটাই কিন্তু এখন রিপ্লেস হচ্ছে নতুন ইতিহাস বইতে। ওই বইটা পারলে কারেক্ট করে পড়বেন। আর যদি তা না চান, মানে যে আপনি ওখান থেকে পড়বেন না, তাহলে পরিণতি দ্বিতীয় পত্র, পরিণতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র বই, এটা 2007-এর আগে, 2007-এর আগে ওই সময় পরিণতি দ্বিতীয় পত্র বইতে মানে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা আছে। মানে এই বইটার বেসিকগুলো পড়ে ফেলবেন। যদি তাও না হয় তাহলে এই বইটা পড়বেন, এটা আপনার অনেক বড় বই, কিন্তু আপনার কিন্তু পড়া লাগবে। এই বইটা কিন্তু আপনার রিটেনেও লাগবে, আবার ভাইভাতে লাগবে। ভাইভাতে তো এই নাম বলতেই হবে। যদি পারেন বইটা কিনে না, বইটার দাম অনেক বেশি, অলমোস্ট 500 টাকা। যদি কারো সামর্থ্য থাকে, অথবা পিডিএফ ইসে পাবেন, মানে ফেসবুকে সার্চ দিলে পিডিএফ পাবেন। মূলধারা 71, মইদুল হাসান তরফদার, মইদুল হাসান তরফদার, মইদুল হাসান তরফদার। মইদুল হাসান তরফদার। আমি বলছি এখানে এই কটা গুরুত্বপূর্ণ, এর মানে এই না যে আপনি মার্চের মধ্যে শুধু এই কটাই পড়বেন, সব পড়বেন, কিন্তু পড়তে হবে সব। ওই কটাই গুরুত্বপূর্ণ তা না। যেমন আগে হইলে আমি কি করতাম, বলতাম 7 মার্চ পড়তে হবে, অসহযোগ আন্দোলন পড়তে হবে, আমি সেগুলো কিন্তু বলতাম, কিন্তু সেগুলো কিন্তু এখন আমি এখানে উল্লেখ করি নাই। আমরা সিলেবাস কনসাইজ করে দিচ্ছি আমি এই ট্রিপল স্টার দিয়ে, সিলেবাস কনসাইজ হয়ে গেছে। ঠিক আছে, আগে হইলে আমি অনেক কথা বলতাম যে অসহযোগ আন্দোলন পড়েন বা আরও কিছু বলতাম। মূলধারা 71, মইদুল হাসান তরফদার, এই বইটা যদি পারেন কারো কাছে করবেন। আর দেলাওয়ার হোসেন স্যারের একটা বই আছে মুক্তিযুদ্ধ একটা বই আছে, দেলাওয়ার হোসেন স্যার, দেলাওয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক দেলাওয়ার হোসেন স্যার, কিন্তু ওনার বই থেকে পড়ার ক্ষেত্রে আপনি কিন্তু ওই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। আমি যেগুলো ট্রিপল স্টার দিচ্ছি
সেগুলোকে গুরুত্ব দিবেন, অন্যগুলো গুরুত্ব দিবেন। যদি এইটা পড়েন এটা কম দামে পাবেন, বইটাও ছোট, তাড়াতাড়ি শেষ হবে। আর এই বইটা বড়, মোটামুটি তারিখ অনুসারে লেখা, জাস্ট রিডিং পড়বেন, কোনো কথা নেই, নোট করার কিছু কিছু নাই, নোট করবেন না, কিছু করবেন না, জাস্ট ধরবেন, রিডিং পড়ে ফেলবেন। একটা পৃষ্ঠা তারিখ অনুসারে লেখা আছে, কে কে আছে না আছে, খালি যেখানে দেখবেন বড় নাম আন্ডারলাইন করে ফেলবেন, সুন্দর নাম, যে এটা বিশ্বজিৎ আবু সাইদ চৌধুরী কী করছেন, রেহমান সোবহান কী করছেন। ব্যাপারটা হলো মহিদুল হাসান তরফদার, উনি ছিলেন আহ, তাজউদ্দিন আহমেদের পিএস, ব্যক্তিগত সহকারী ছিলেন, এবং তিনি লিখছেন। তাজউদ্দিনের জীবন কাহিনী আছে। আর আপনি তো জানেন এখনকার সিচুয়েশনে তাজউদ্দিনকে গ্লোরিফাই করা হয়, তাকে গ্লোরিফাই করা হয় যাতে বঙ্গবন্ধুকে ডিফ করা যায়, তার প্যারালালি আর একজনকে দাঁড় করানো। এটা তার একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয়টা আপনি নিজেও বুঝতে পারছেন বা নিজেও করে থাকেন আপনারা, এটা ট্রু। এটা এই জন্যই তাজউদ্দিনের ফোকাস করতে হবে, তাজউদ্দিনের সিনারিটা এখানে আছে। তো যদি কোশ্চেন আপনার রিটেনে গিয়ে এখানে পড়া লাগে, ভাইবে গিয়ে পড়া লাগে, তার মনে হয় এখন পড়াই ভালো। আমার মনে হয় একবার রিডিং দেন, আমিও রিডিং দিয়ে আপনাদেরকে পড়াতে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমি দুইটা বিষয় আপনাকে উল্লেখ করব। একটা হলো যে ইয়াহিয়া খানের যে পলিসি ছিল, সেই পলিসির উপরে এখানে যে উনি কয়েকটা পলিসি গ্রহণ করেছিলেন। একটা হলো যে লারাকানা, আমি যে লারাকানার কথাটা বললাম সেইটা, আর একটা হলো পোড়ামাটি নীতি। লারকানা ষড়যন্ত্র। সিন্ধু প্রদেশের লারকানা হাউসে একে নিয়ে পাখি শিকারের নামে বাঙালি নিধনের ষড়যন্ত্র, পাখি নিধনের ষড়যন্ত্র। হ্যাঁ, হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা দিব ইনশাল্লাহ, দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাসে রে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। দেলার হোসেন স্যারের মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ওনার বইটা বেসিক্যালি বঙ্গবন্ধু কেন্দ্রিক অনেক আলোচনা, কিন্তু ভালো হবে মূলধারা 71 বইটা, এটা আপনার ভাইবে গেলে এটা পড়তে হবে। এই দুইটা নীতি, একটা হলো পোড়া মাটি নীতি, আরেকটা হলো লারকানা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করছে ভুট্টো। লারকানা হলো সিন্ধু প্রদেশে ভুট্টুর বাড়ি। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো যে ভুট্টো, জুলফিকার ভুট্টো, যিনি পাকিস্তান পিপলস পার্টির প্রধান ছিলেন, ভুট্টো ইয়াহিয়া খানকে নিয়ে পাখি শিকারের নামে বাঙালি নিধনের পরিকল্পনা করে। বাঙালি নিধনের পরিকল্পনা করে। এটা হলো লারকানা ষড়যন্ত্র, লারকানা কনস্পিরাসি। আর পোড়া মাটি নীতি, এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হলো ইয়াহিয়া খানের।
বেসিক্যালি পোড়ামাটি নীতি এই কনসেপ্টটা গ্রো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত নীতি। পোড়ামাটি নীতিটা হলো যে সোভিয়েত ইউনিয়ন যে কাজটা করছে, যখন জার্মানি অ্যাটাক করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন সোভিয়েত সেনারা তারা পিছু হটে, এবং তারা পিছু হটতে গিয়ে তারা দুই পাশে নিজেদের সম্পদ নিজেরাই ধ্বংস করে দেয়, নিজেদের সম্পদ নিজেদের স্থাপনা নিজেরা ধ্বংস করে দেয়, যাতে ওরা ভিতরে ঢুকে আশ্রয় না পায়। অর্থাৎ সব কিছু স্থাপনা ধ্বংস করে দাও, তার ফলে কি হবে, ওরা যদি কেউ থাকতেও চায় ওখানে থাকতে পারবে না, ইচ্ছা হলেও সেখানে থাকতে পারবে না, সে মাইগ্রেট করবে, বা ওখানে সৈন্যরা তারা জীবন বিপন্ন হবে। এই জন্য সোভিয়েত ইউনিয়ন কি করে, প্রচণ্ড শীতের সময় যখন জার্মানি তাদেরকে অ্যাটাক করে, তারা আস্তে আস্তে পিছু হটে এবং তারা নিজেদের সম্পদ নিজেরা ধ্বংস করে ফেলে, শুধু পোড়া মাটিটাই থাকে। এবং জার্মানরা এই জন্য কিন্তু তারা যুদ্ধে পরাস্ত হয় এবং সোভিয়েত ইউনিয়নের কাছে তারা হেরে যায়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা হেরে যায় এই পোড়ামাটি নীতির ভিত্তিতে। অর্থাৎ স্থাপনা ধ্বংসের পরিকল্পনা, এটা হলো পোড়ামাটির নীতি। আর টিক্কা খান যে তার একটা উক্তি আছে, টিক্কা খান বলছেন যে এদেশের মানুষ চাই না, মাটি চাই। আর মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো করে জানতে মহিদুল হাসান তরফদারের মূলধারা ৭১ বইটা, আর যদি না পারেন তাহলে এই বইটা পড়বেন, সেটা হলো আর্চার কে ব্লাডের ভুলে গেলাম রে, আর্চার কে ব্লাডের একটা বই আছে, ওই বইটা, আর্চার কে ব্লাডের বইটা লিগ্যাসি অফ ব্লাড না, আরে কেমনটা লাগে, হচ্ছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ আর দ্য ব্লাড টেলিগ্রাম, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, আর্চার কে ব্লাডের বই আর অ্যান্থনি মাসকারেনাসের বই, বাংলায় আছে দুইটা বই, অ্যান্থনি মাসকারেনাসের বই, এই দুইজনের বই মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা বই পাবেন আপনি, এটা পড়া উচিত, এই বই এখনই পড়া উচিত এই পিডির সময়, এবং এক সপ্তাহের মধ্যে এই বইগুলো কালেক্ট করে যে কোনো একটা বই অন্তত শেষ করে আপনি বলবেন যে ভাই এটা আমার শেষ হয়েছে, ঠিক আছে, একটা বই শেষ করে আমাকে বলবেন যে ভাই এটা শেষ হয়েছে, তারপরে আমরা মুক্তিযুদ্ধ পড়া শুরু করবো ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের উপরে পরবর্তী যে ক্লাস হবে, ক্লাসটা খুব লং হবে এবং সেটা হবে থার্সডে, ইনশাল্লাহ থার্সডে, আর আগামী শনিবার পরীক্ষা হবে 1971-এর উপরে। এর মধ্যে বইগুলোর মধ্যে যে কোনো একটা বই শেষ করবেন, আর আগামী মঙ্গলবারও ক্লাস আছে আপনাদের, পরশুদিন, সেখানে আমরা পড়ব এই কোশ্চেন এক্সপ্লানেশন সেটা, আর বই নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে কোনো আর ক্লাস নেই, এই পর্যন্তই, এর আগে আপনারা পড়ে আসেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।